স্বাগতম হোক গল্পের আজকের পর্বে। আপনি কি কখনো এমন কোনো রহস্য শুনেছেন যা শতাব্দীর পর শতাব্দী ধরে এক নির্জন মঠের কথা দেয়ালের মধ্যেই লুকিয়ে থেকেছে? আজকের গল্প ঠিক সেরকম এক কাহিনী, যেখানে ইতিহাস, বিশ্বাস আর গোপন সংকেত মিলেমিশে তৈরি করেছে এক অতল গহ্বর। আর সেই গহ্বরের মুখোমুখি দাঁড়িয়ে আছে একজন সাধারণ মানুষ, যে জানেই না সে কি দুঃস্বপ্নের দিকে পা বাড়াচ্ছে। আজ আমরা শুনব মঠের সংকেত, একটি গল্প যা শুরু হয় একটি পুরনো খাম থেকে আর শেষ হয়তো কখনোই হয় না। তাহলে চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গের এক প্রাচীন গ্রামে অবস্থিত ধনিষ্ঠা মঠ। বহু শতাব্দী আগে স্থাপিত এই বৌদ্ধ মঠ এখন আর পূর্ণমাত্রায় ব্যবহৃত হয় না। মাঝে মাঝে কেউ একজন আসে, ধূপ জ্বালায় আর পাথরের বৌদ্ধ মূর্তির পায়ে কিছু ফুল রেখে যায়। কিন্তু মঠের ভিতরটা যেন সময়ের গভীর ঘুমে তলিয়ে গেছে। পাথরের দেওয়ালে খোদাই করা চরিত্র, পুরনো তালকাঠের দরজা আর পচে যাওয়া কাঠের পরিকাঠগুলো যেন কিছু বলতে চায়, কিন্তু কেউ শোনে না। এই মঠেই হঠাৎ একদিন পৌঁছয় কলকাতার ইতিহাসবিদ অভিজিৎ মুখোপাধ্যায়। কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রাচীন ভারতীয় স্থাপত্য নিয়ে পড়ান। সম্প্রতি তিনি এক অদ্ভুত চিঠি পেয়েছেন, যেখানে এক অচেনা নাম ধীরেন দত্ত তাকে আহ্বান জানিয়েছেন এই মঠে আসতে। চিঠির মধ্যে ছিল একটা ছোট পেঁচানো কাগজ, যার উপর লাল কালি দিয়ে আঁকা ছিল কিছু অস্পষ্ট প্রতীক, আর নিচে লেখা ছিল, সংকেত যদি বুঝতে পারো, ইতিহাস তোমাকে ডাকবে। প্রথমে ব্যাপারটা একটা জোক বা প্র্যাঙ্ক ভেবেছিলেন অভিজিৎ, কিন্তু ইতিহাসের প্রতি তার দুর্বলতা আর কৌতূহল তাকে থামতে দিল না। মঠে পৌঁছেই অভিজিৎ বুঝে গেলেন এটা আর কোনো সাধারণ স্থাপত্য পর্যবেক্ষণ নয়। দেওয়ালের ফাঁকে ফাঁকে ছোট ছোট গহ্বর, খোদাইয়ের মাঝে ছদ্মচিহ্ন, আর একটা বড় পাথরের ঘড়ি যার কাঁটা চলছে না, কিন্তু সময় যেন বলছে সবকিছু এখনো চলছে। এই অনুভূতিতে ভর করে সে এগিয়ে চলল মঠের ভিতর দিকে। প্রথম রাতে সে মঠের প্রাচীন অতিথি কক্ষে আশ্রয় নেয়। ঘরটা অন্ধকার, কিন্তু ছাদের গম্বুজে একদম মাঝখানে আঁকা আছে একটি চোখ, যা মনে হয় সবকিছু দেখছে। মেঝের পাথরগুলো ঠান্ডা, আর দেওয়ালে ঝুলছে একটি পেতলের ঝাড়বাতি। মোমবাতি জ্বালিয়ে সে চিঠিটা আবার পড়ে, কিন্তু এবার চোখে পড়ে কিছু নতুন শব্দ, যা আগেও ছিল না। কিভাবে সম্ভব? চোখে ঘুম নেই। পেছনে দরজার একটা ঠক ঠক শব্দ। সে উঠে দাঁড়ায়। দরজার নিচ দিয়ে কারা যেন একটা পুরনো কাগজ ছেড়ে দিয়েছে। অভিজিৎ হাতে তুলে নেয়। কাগজে লেখা প্রথম সংকেত ঘড়ির নিচে। সে বুঝতে পারে এই যাত্রা শুরু হয়েছে। অভিজিৎ কাগজটা হাতে নিয়ে এক মুহূর্ত থমকে দাঁড়ালো। ঘড়ির নিচে মানে কি? মঠের ভিতরে যে পাথরের ঘড়িটা সে দুপুরে দেখেছিল, সেটা তো প্রায় 4 ফুট উঁচু এক পাথরের স্তম্ভের উপরে বসানো ছিল। ঘড়িটা পুরনো, ধূসর কালচে রঙের পাথরের তৈরি, যার গায়ে ধুলো জমে সাদা হয়ে আছে, আর তার কাঁটা নড়েও না, চিরস্থির। কিন্তু সে খেয়াল করেনি যে এই ঘড়ির নিচে কিছু লুকিয়ে থাকতে পারে। তরতর করে সে বেরিয়ে পড়ে মঠের সেই চত্বরের দিকে। রাত তখন প্রায় 12টা পেরিয়েছে। চাঁদের আলোয় মঠের পাথরের স্তম্ভগুলো ছায়া ফেলেছে, যেন প্রাচীন প্রহরীদের মতো দাঁড়িয়ে আছে তারা। বাতাসে হালকা ধূপের গন্ধ আর শুকনো পাতার খসখস শব্দ। মঠে আর কেউ নেই, শুধু সে আর এই অন্ধকার। সে ঘড়ির কাছে পৌঁছলো। নিচু হয়ে দেখে ঘড়ির পায়ার অংশটায়
কিছু খোদাই রয়েছে যেগুলো দুপুরবেলা চোখে পড়েনি। তার ব্যাগ থেকে একটা ছোট টর্চ বের করে আলো ফেলতেই দেখা গেল সেই খোদাই আসলে এক ধরনের প্রতীক। 3টি বৃত্ত, একটা বড়, তার ভিতরে একটা ছোট, আর সেটার ভিতরে আরেকটি। প্রতিটি বৃত্তের মাঝখানে লেখা এক একটি সংখ্যা, 9, 4, 1। এই সংখ্যাগুলো কি নির্দেশ করছে? হঠাৎ সে অনুভব করলো পাথরের ঘড়ির পেছনের অংশটা একটু আলগা। সে চাপ দিয়ে ঠেলে দেখতে লাগলো। একসময় খট করে একটা শব্দ হলো। ঘড়ির পেছনে একটা গোপন কুঠুরি খুলে গেল। ভেতরে ছিল একটা ছোট ধূসর ধাতুর বাক্স। বাক্সটা খোলার আগে তার হাত একটু কাঁপল। ভিতরে কি থাকতে পারে? ধীরে ধীরে ঢাকনা খুলল। ভেতরে এক পুরনো খাম, যার উপর লেখা ধনিষ্ঠার তৃতীয় দৃষ্টি। খামের পাশে ছিল একটা ছোট্ট লাল রঙের পাথর, গোল আর মসৃণ, অনেকটা চোখের মতো দেখতে। পাথরটার পাশে থাকা কাগজে লেখা ছিল, এই চোখ দেখবে যা সাধারণ চোখ দেখে না। সংকেত যেখানে দেখা যায় না সেখানেই তাকে খুঁজো। অভিজিৎ স্তব্ধ হয়ে রইল। সে এবার বুঝল এই রহস্য কেবল কোনো ঐতিহাসিক সংকেত বা প্রত্নতত্ত্ব নয়। এর মধ্যে এমন কিছু আছে যা অনুভব করা যায় কিন্তু ব্যাখ্যা করা যায় না। সে পাথরটা পকেটে রেখে চিঠিটা খুলল। ভেতরে ছিল হাতে আঁকা একটি মানচিত্র, কিন্তু সেটি কোনো আধুনিক মানচিত্র নয়, বরং মঠেরই একটি অদ্ভুত স্কেচ, যার মধ্যে দিয়ে কিছু নির্দিষ্ট পথ দেখানো হয়েছে, আর প্রতিটি মোড়ে একটি প্রতীক আঁকা। প্রতীকগুলো চেনা নয়, কিন্তু কৌতূহল প্রবল। সে নিজের নোটবুকে সবকিছু টুকে রাখতে শুরু করলো। এই পথ কোথায় নিয়ে যাবে? এই চোখের পাথর আবার কিভাবে কাজ করবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে এই সংকেতগুলো পাঠাচ্ছে? হয়তো এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে মঠের গভীরে, যেখানে কেউ ঢোকে না আর কেউ গেলে ফিরে আসে না। মঠের সেই রাতটা যেন থমকে থাকা সময়ের মতো। চারপাশে নিস্তব্ধতা এমনভাবে জমেছিল যেন প্রকৃতি নিজেই শ্বাসরোধ করে অপেক্ষা করছিল পরবর্তী ঘটনার জন্য। অভিজিৎ তার ছোট টর্চের আলোয় সেই পুরনো মানচিত্রটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এক একটা প্রতীক যেন কিছু বলার চেষ্টা করছে। তাদের লেখার মধ্যে এক অদৃশ্য ভাষা লুকিয়ে আছে। প্রথম মোড়ে আঁকা ছিল 3 কোণ বিশিষ্ট একটা চিহ্ন, যার প্রতিটি প্রান্তে ছোট্ট করে লেখা ছিল রক্ষক, প্রবেশ, চোখ। সে অনুমান করল এটা নিশ্চয়ই মানসিক বা আধ্যাত্মিক স্তরে একটা প্রবেশদ্বারের ইঙ্গিত। সে স্কেচের দিক ধরে এগিয়ে যেতে লাগলো। পাথরের পাতগুলো ঠান্ডা, কেমন আর্দ্র। দেওয়ালগুলোই শ্যাওলা আর কালো দাগ জমে উঠেছে। কোনো কোনো জায়গায় আবার প্রাচীন পাণ্ডুলিপির টুকরো বা লিপির মতো আঁকাবাঁকা ছাপ দেখা যায়। সেই চিহ্নগুলো পাথরের হাত বোলাতেই যেন হালকা কাঁপন উঠল তার শরীরে। গা ছমছমে এক অনুভূতি তাকে ঘিরে ধরল। কোনো অদৃশ্য চোখ যেন তাকিয়ে আছে তার দিকে। সেই লাল রঙের চোখের পাথরটি পকেট থেকে বের করে সে দৃষ্টি ফেলল দেওয়ালের দিকে। আশ্চর্যজনকভাবে অন্ধকার দেওয়ালে হালকা আভা দেখা যেতে লাগলো, কিছু সাদা আলোর রেখা যা খালি চোখে দেখা যায় না। সেই চোখের পাথর দিয়েই তাকালি স্পষ্ট হয়ে উঠছে। পাথরে আঁকা রহস্যময় চিহ্নগুলো যে আলোতেই জীবন্ত হয়ে উঠল। মনে হলো সেই চিহ্নগুলো দিক নির্দেশ করছে, কোন পথে যেতে হবে, কোন দরজা দিয়ে প্রবেশ করতে হবে। হঠাৎ সে সামনে একটা ছোট্ট খোলা দরজার মতো ফাটল দেখতে পেল, যেটা সাধারণ চোখে প্রায় অদৃশ্য ছিল। পাথরের একটা চাপা দেওয়াল টেনে সরে গেল। সেই পথটা এতটাই সংকীর্ণ
যে একজন মানুষ কষ্ট করে ঝুঁকে তবেই ঢুকতে পারে। ভেতরে প্রবেশ করতেই একটা ঢালু সিঁড়ি শুরু হলো নিচের দিকে। অন্ধকার এতটাই গাঢ় যে টর্চের আলো যেন ঢুকে গিয়ে নিঃশেষ হয়ে যায়। সিঁড়িগুলো অদ্ভুতভাবে ঠান্ডা, আর প্রতিটি ধাপে যেন শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা কোনো ইতিহাসের গন্ধ। অবশেষে নিচে পৌঁছে সে একটা বিস্ময়কর ঘরে ঢুকল। চতুর্ভুজাকৃতি কক্ষ, যার চারিদিক পাথরের খোপে ভরা। প্রতিটি খোপের ভিতরে একটা করে ধাতব বাক্স, আর তার উপরে খোদাই করে লেখা কোনো এক অজানা ভাষায় শব্দ। কিন্তু তার চোখ আটকে গেল ঘরের এক কোণে রাখা এক বিশালাকৃতির পাথরের মূর্তির দিকে। সেটার কপালের ঠিক মাঝখানে একটা গোল ফাঁকা খোপ, ঠিক যেন সেই চোখের পাথরটা বসানোর জন্যই বানানো হয়েছে। নিঃশ্বাস আটকে আসা উত্তেজনা নিয়ে সে ধীরে ধীরে পাথরটা বের করলো আর মূর্তির কপালে সেই খাঁজে বসিয়ে দিল। এক ঝলক আলো ছড়িয়ে পড়ল ঘরে, আর সেই সঙ্গে পুরো ঘর কেঁপে উঠল। পাথরের দেওয়াল থেকে কিছু অংশ সরে গিয়ে এক নতুন গোপন প্রকোষ্ঠ উন্মোচিত হলো। এবার মনে হচ্ছে যে সংকেতগুলোর সূত্র সে এতক্ষণ ধরে অনুসরণ করেছে তার মূল লক্ষ্য এখনো অনেক দূরে। এই মঠ কেবল একটা প্রাচীন স্থাপত্য নয়, এ যেন বহু শতাব্দীর ইতিহাস আর গোপনীয়তার এক প্রবাহ, যার মধ্যে দিয়ে এখন অভিজিৎ পা ফেলতে শুরু করেছে। অভিজিৎ ধীরে ধীরে পা বাড়ালো সেই সদ্য উন্মোচিত গোপন প্রকোষ্ঠের দিকে। ভেতরে প্রবেশ করতেই অনুভব করলো বাতাসের তাপমাত্রা আরও কিছুটা কমে এসেছে, যেন এই জায়গাটা বাইরের জগৎ থেকে একেবারেই বিচ্ছিন্ন। কক্ষটির ভিতরটা ছিল গোলাকার, মাঝখানে একটি পাথরের স্তম্ভ, যার চারপাশে বসানো রয়েছে ধাতব চাকা, কাঁটাবিহীন ঘড়ির মতো দেখতে। চাকার গায়ে খোদাই করা ছিল অসংখ্য সংকেত। প্রতীকের ভেতর আরও প্রতীক, ত্রিভুজ, বৃত্ত, চোখ, আগুন আর অদ্ভুত কিছু অক্ষর, যেগুলো কোনো পরিচিত ভাষার সঙ্গে মেলে না। ঘরের চারিদিকে দেওয়ালে আঁকা ছিল মঠের ইতিহাস, কিভাবে একদল তন্ত্র সাধক এখানে এক গোপন ধর্মীয় সংগঠন তৈরি করেছিল, কিভাবে তারা জ্ঞান এবং দৃষ্টিশক্তি রক্ষার জন্য এই মঠকে বেছে নিয়েছিল। তাদের বিশ্বাস ছিল বিশ্বে এমন কিছু সত্য আছে যা মানুষের চোখে ধরা পড়ে না, অথচ সেই সত্যই নিয়ন্ত্রণ করে আমাদের জীবন। আর সেই সত্য দেখার ক্ষমতাই ছিল তৃতীয় দৃষ্টি, যা একমাত্র প্রাচীন পাথরের মাধ্যমে জাগ্রত করা যায়। চক্রের মাঝে ঠিক স্তম্ভের উপরে একটি ছোট্ট থালার মতো অংশে রাখা ছিল একটি পাণ্ডুলিপি, কিন্তু সেটা কোনো সাধারণ বই নয়। কভারটি ধাতুর তৈরি, আর ভিতরে পাতাগুলো এক ধরনের পাতলা চামড়ার, সম্ভবত ছাগলের। প্রতিটি পাতায় অস্পষ্ট কালিতে লেখা কিছু কথা, ছবি, রচনা, যা চোখ রেখে পড়তে গেলে কেমন একটা ঘোরের মতো লাগে। অভিজিৎ অনুভব করলো যেন কোনো অজানা শক্তি তার ভেতরে ঢুকে পড়ছে। সে হাত বাড়িয়ে বইটার পাতাগুলো উল্টাতে লাগলো। প্রথম কয়েকটি পৃষ্ঠায় ছিল কিছু প্রার্থনার মতো শব্দ। দেখিও না শুধু চোখে, জানিও হৃদয়ে, তোমার চারপাশই ভবিষ্যতের ছায়া। আরও অসংখ্য বিমূর্ত বাক্য। তারপর হঠাৎ এক পৃষ্ঠা সে দেখতে পেল নিজের নাম, অভিজিৎ মুখোপাধ্যায়। তার শরীর হিম হয়ে গেল। কিভাবে সম্ভব? এই পাণ্ডুলিপি তো কয়েক শতাব্দী আগের, আর এই বইতে তার নাম লেখা থাকবে কেন? এই পৃষ্ঠায় লেখা ছিল, তৃতীয় পর্যায়ের পথিক এসেছে, তার হাতেই শুরু হবে চূড়ান্ত সংকেতের উন্মোচন। সময় শেষের পথে, কিন্তু নবসূচনা তার দ্বারেই। তার মাথায় যেন বাজ পড়ল। সে কি নিছকই একজন অনুসন্ধানকারী, নাকি এই মঠের বহু পুরনো ভবিষ্যৎবাণীর এক জীবন্ত অংশ? ঠিক তখনই কক্ষের ভিতর এক নিঃশব্দ পরিবর্তন শুরু হলো। ঘরের মেঝে কাঁপতে শুরু করলো,
আর স্তম্ভের উপর বসানো চাকা নিজে নিজেই ঘুরতে লাগলো। কাঁটা নেই, কিন্তু প্রতিটি প্রতীক যেন আলো ছড়াচ্ছে, একটি প্রতীক থেকে অন্যটিতে ক্রমাগত চলমান এক বার্তা, যা মনে হচ্ছিল অভিজিতের জন্যই লেখা। কক্ষের একপাশে থাকা দেওয়ালে হঠাৎ খুলে গেল আরেকটি গোপন দরজা। সেই দরজার পেছন থেকে ভেসে এলো এক অদ্ভুত সুর, না গান না মন্ত্র, এক রকমের ধ্বনি, যা মনে হয় কেবল অন্তরেই অনুভব করা যায়। এই মুহূর্তে অভিজিৎ অনুভব করল তার পেছনে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। সে এখন কেবল ইতিহাসের পাঠক নয়, এক অজানা রহস্যের প্রধান চরিত্র। গোপন সেই দরজা দিয়ে প্রবেশ করার পর অভিজিৎ নিজেকে আবিষ্কার করল একটি সরু করিডোর, যার দেওয়ালে ছিল পাথরে বাঁধানো, কিন্তু এক অদ্ভুত উষ্ণতা সেখানে বিরাজ করছিল। দেয়ালের গায়ে গায়ে আগুনের আলোর মতো ফ্লিকারে কিছু প্রতিচ্ছবি ফুটে উঠছিল। পুরনো সন্ন্যাসী, কেউ ধ্যান করছে, কেউ বা হাতে কিছু তুলে দিচ্ছে অন্য কারো, কিন্তু সবকিছুতেই ছিল এক ধরনের স্থিরতা, যেন সে ছবি নয়, বরং সময়ের টুকরো হয়ে দেওয়ালের মধ্যে আটকে আছে। অভিজিৎ এগিয়ে যেতে যেতে অনুভব করল তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠছে। করিডোরটা যত এগোচ্ছে তত যেন সময় বেঁকে যাচ্ছে। ঘড়ির কাঁটা নেই, শব্দ নেই, এমনকি নিজের জুতোর শব্দটাও মুছে যাচ্ছে কোথায় যেন। হঠাৎ করিডোর শেষ হয়ে গেল এক খোলা চত্বরে, যেটা ছিল পুরোপুরি গোলাকার, এবং মেঝেতে আঁকা ছিল এক বিশাল বৃত্ত, যার মাঝে ছিল সেই চিহ্ন যা অভিজিতের আগেও দেখেছে। ত্রিকোণ, চোখ, আগুন, আর মাঝে ছোট ছোট অক্ষরে খোদাই, ধ্বংসই শুরু। এই লাইনটা তাকে শিউরেতে উঠতে বাধ্য করল। বৃত্তের চারপাশে ছিল 6টি মূর্তি, প্রত্যেকটি একটি করে ভিন্ন ধর্ম বা দর্শনের প্রতীক নিয়ে দাঁড়িয়ে আছে। একজন বৌদ্ধ ভিক্ষু, একজন তন্ত্র সাধক, একজন আরব পণ্ডিত, একজন গ্রিক গদ্যকার, একজন হিন্দু সন্ন্যাসী এবং একজন অজ্ঞাত পোশাকের অন্ধ বৃদ্ধ। প্রত্যেক মূর্তির পায়ের নিচে খোদাই করা ছিল কোনো না কোনো সংকেত, এবং সেই সংকেতগুলো সব একসাথে মিলে এক ধরনের সুর বা ছন্দ তৈরির মতো, যেটা শুধু মনের ভেতর শোনা যায়। অভিজিৎ মূর্তিগুলোর দিকে এগিয়ে গেল। সে লক্ষ্য করল প্রতিটি মূর্তির চোখ যেন তার দিকে তাকিয়ে আছে, যদিও তারা ছিল পাথরের। হঠাৎ সে অনুভব করল তার কাঁধে যেন কারো হাত পড়েছে। পিছনে ফিরে দেখল কেউ নেই, কিন্তু শব্দ শোনা গেল, এক ভাঙা গলার ফিসফিস, তুমি সময়ের ঋণ, তোমার আগমনের জন্যই আমরা অপেক্ষা করছিলাম। তারপরেই ঘরের এক পাশের দেওয়ালে আবার এক গোপন কুঠুরি খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো একটি পুরনো যন্ত্র, দেখতে অনেকটা ল্যাথারের মতো, ঘুরতে পারে। ঘূর্ণায়মান চাকা রয়েছে, আর পাশে রয়েছে 6টি স্লট, যেগুলোই কিছু ঢোকানো যায়। ঘরের মাঝখানে থাকা বৃত্তের ঠিক পাশে রাখা ছিল একটি পাথরের বাক্স, যেখানে 6টি ধাতব পিণ্ড সাজানো। প্রতিটি পিণ্ডে খোদাই করা ভিন্ন প্রতীক, জ্ঞান, আগুন, নৈশব্দ, সময়, মৃত্যু ও পুনর্জন্ম। অভিজিৎ বুঝতে পারল এই যন্ত্রটাই হলো সেই সংকেত যন্ত্র, যেটা ঠিকভাবে সাজালে ভবিষ্যতের বার্তা উন্মোচন হবে। কিন্তু একটা ভুল সংকেতই হয়তো মঠের বহু বছরের প্রতিরক্ষাকে ধ্বংস করে দিতে পারে। সে এক দমবন্ধ পরিবেশে পিণ্ডগুলো হাতে নিয়ে একে একে চিন্তা করতে লাগলো, কার পিণ্ড কোথায় যাবে, কোন দর্শন কি ব্যাখ্যা করবে, কোন প্রতীক কাকে উপস্থাপন করে। ঘরের মধ্যে সেই ধ্বনি আবার ফিরে এলো, এইবার কিছুটা স্পষ্ট, যেন পুরনো সন্ন্যাসীদের গলা। তারা বলছে, জ্ঞান চোখের নয়, বোধে। বেছে নাও সত্যকে, অথবা
গ্রাস করুক তোমাকেই মায়ার অন্ধকার। এক মুহূর্তের জন্য অভিজিতের মাথা ঘুরে গেল। সে বুঝল সিদ্ধান্ত নিতে হবে এখনই, এখন নয়তো কখনোই নয়। অভিজিৎ ধাতব প্রতীকগুলো একে একে হাতে তুলে দেখতে লাগলো। প্রতিটি প্রতীক ওজন, গড়ন এবং খোদাইয়ের ভিন্ন, কিন্তু এক অদ্ভুত শক্তির তরঙ্গ যেন তাতে বিরাজ করছিল। সে প্রতিটা প্রতীক মূর্তির পায়ের কাছে নিয়ে গেল, একটা একটা করে মেলানোর চেষ্টা করল। প্রথমে সে পিণ্ডটা তুলল, যাতে আগুনের প্রতীক খোদাই ছিল। তার মনে পড়ল তন্ত্র সাধনার অনেক জায়গায় আগুনই হলো বিশুদ্ধির প্রতীক। সুতরাং সে সেই প্রতীকটা তান্ত্রিক মূর্তির সামনে স্থাপন করল। দ্বিতীয় পিণ্ডটাই ছিল একটি চোখের প্রতিকৃতি, খুব সূক্ষ্মভাবে খোদাই করা, যার দৃষ্টি মনে হচ্ছিল সমস্ত অন্ধকার বিদীর্ণ করতে সক্ষম। অভিজিৎ বুঝল এটা জ্ঞানের প্রতীক, যেটা উপযুক্ত হবে বৌদ্ধ ভিক্ষুর সামনে। এরপর একে একে সে প্রতীকগুলো মেলাতে লাগলো তার অনুমান অনুযায়ী, কিন্তু চতুর্থ প্রতীকটা এসে থেমে গেল। সেটা ছিল এক অবয়বহীন মুখ, একদম ফাঁকা, চোখ মুখহীন। এটা নৈশব্দ নাকি অজ্ঞতা বোঝা মুশকিল। ঠিক সেই মুহূর্তে ঘরের ছাদে একটা লাল আলোর রেখা ভেসে উঠল, যেন সময় গণনা শুরু হয়েছে। চাপ বাড়ছিল। অভিজিৎ বুঝতে পারল শুধু প্রতীক চিনলেই হবে না, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাও জরুরি। সন্ন্যাসীদের বাণী, মূর্তিগুলোর ভঙ্গি, সেই অদ্ভুত ঘূর্ণায়মান যন্ত্র, সব কিছু যেন এক বিশাল ধাঁধার খণ্ড খণ্ড অংশ। হঠাৎ তার মনে পড়ল সেই পুরনো পাণ্ডুলিপির একটি চরণ, যেখানে সময় নিঃশব্দে হাসে, সেখানেই জন্ম নেয় নবজন্মের রথ। এই লাইনটা মাথায় আসতেই সে বুঝতে পারল নৈশব্দ আসলে সময়ের ছায়া এবং পুনর্জন্ম তার প্রতিফলন। এই সূত্র ধরে সে বাকিদের অবস্থান নির্ধারণ করল। যখন সে শেষ প্রতীকটা সঠিকভাবে বসালো, হঠাৎ গোটা কক্ষ থরথর করে কেঁপে উঠল। যন্ত্রটা নিজেই ঘুরতে লাগলো একটা ঘূর্ণন, তারপর বন্ধ, এবং তার ঠিক মাঝখানে একটা ফাটল দেখা দিল। সেখান থেকে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো একটি কাঁচের গোলক, তার মধ্যে ঘূর্ণায়মান ধূসর কুয়াশা, যার মাঝে মাঝে দেখা যাচ্ছে জ্বলন্ত চোখ, পুরনো মুখাবয়ব এবং ছিন্ন ভিন্ন লেখার টুকরো। সেই কাঁচের গোলকের তলায় খোদাই করা ছিল একটা লাইন, যে জানে সে বাঁচে, যে জানে না সে হারিয়ে যায়। গোলকটা উপরে উঠতেই তার চারপাশে তৈরি হলো একটা স্বচ্ছ বৃত্ত, যেটা স্পর্শ করতেই অভিজিৎ দেখতে পেল শত শত চিত্র, মঠের ইতিহাস, অতীতের সন্ন্যাসীদের ত্যাগ, লুকিয়ে রাখা সংকেত, এমনকি তার নিজের জীবনযাত্রার কিছু মুহূর্ত, সব একের পর এক ফুটে উঠছে। এই গোলক আসলে একটা টাইম মিরর, সময়ের দর্পণ, যেখানে সত্য শুধু দেখা যায় কিন্তু স্পর্শ করা যায় না। কিন্তু একসময় সেই চিত্র বন্ধ হয়ে গেল এবং গোলকের মাঝে ভেসে উঠল এক পুরনো সংকেত, একদম সংগোপনে লেখা কোড, যার শিরোনাম ছিল আখর ৭৩, লাইন ১৩। এটাই ছিল মঠের মূল সংকেত। কিন্তু ঠিক তখনই ঘরের একপাশ থেকে বেরিয়ে এলো একটা শীতল হাওয়া, আর সেই হাওয়ার সঙ্গে ধীরে ধীরে দৃশ্যমান হলো এক ছায়ামূর্তি, এক সন্ন্যাসীর, যার চোখ দুটি জ্বলছিল আগুনে। সে বলল, তুমি খুলেছ মঠের গোপন সংকেত, এখন দিতে হবে তার মূল্য। ছায়ামূর্তির চোখ দুটি ঠিক যেন কোনো পৃথিবীর বাইরের আলো, যেগুলো শুধু আলো নয়, স্মৃতি, ভয়, সময় এবং শাস্তির এক মিশ্র জ্যোতিষ্ক। অভিজিৎ অবাক হয়ে তাকিয়ে থাকলো তার দিকে। তার কণ্ঠস্বর ভেসে এলো, কোনো গর্জনের মতো নয়, বরং যেন মঠের হাজার বছরের স্তব্ধতা হঠাৎ ফেটে বেরোচ্ছে সেই কণ্ঠে।
তুমি কি জানো কেন এই সংকেত এতকাল গোপন রাখা হয়েছিল? ছায়া বলল, কারণ এই জ্ঞান ক্ষমতা আনে, আর ক্ষমতা আনে সর্বনাশ। অভিজিৎ একটু পিছিয়ে গেল, কিন্তু পা যেন মাটিতে গেঁথে গেছে, নড়তে পারছে না। তখন ছায়া তার দিকে এগিয়ে এলো এবং বলল, এই গোলক যেটা তুমি জাগিয়ে তুলেছ, এটা কেবল সময়ের দর্পণ নয়, এটা হলো সত্যের ছায়া। এই গোলক আছে এমন কিছু তত্ত্ব যা বিশ্ব ও সমাজকে চিরতরে বদলে দিতে পারে। তুমি হয়তো ভাবছো তুমি একজন অনুসন্ধানকারী, কিন্তু এই পথ যে কেউ নেয় না, এই পথ বেছে নেয় তাকে। একটা অদ্ভুত ঝাপসা আলো ছড়াতে লাগলো কক্ষ জুড়ে। কুয়াশার মধ্যে দিয়ে দেখা যেতে লাগলো প্রাচীন যুদ্ধ, ধ্বংস এবং এমন কিছু মুহূর্ত যা অভিজিৎ কোনোদিন দেখেনি, তবে অনুভব করেছিল। এই অনুভব তার মনের গভীরতম স্তর থেকে উঠে এলো, যেন একটা পূর্বজন্মের স্মৃতি। এই মঠের ভিতর আটকে আছে এক সত্য, ছায়া বলল, যেটা বিশ্বের অনেক ধর্ম, ইতিহাস এবং রাজনীতির ভিত্তি। আমাদের পূর্বপুরুষেরা এটিকে রক্ষা করে এসেছে, কারণ তারা জানতো মানুষ প্রস্তুত নয় এই সত্য জানার জন্য। অভিজিৎ এবার সরাসরি প্রশ্ন করল, তাহলে আমাকে এখানে কেন নিয়ে আসা হলো? কেন আমি এই সংকেত আবিষ্কার করলাম? ছায়ামূর্তি স্থির হয়ে বলল, কারণ তুমি একজন সংযোগ ধারক। তোমার ভেতর বইছে সেই পুরনো রক্ত, যে রক্ত এই মঠের প্রথম রক্ষকদের। তুমি জানো না, কিন্তু তোমার জন্ম হয়েছে এই সত্য পুনরুদ্ধারের জন্য। তুমি যা খুলেছ সেটা এখন তোমার দায়। এই কথা বলেই ছায়ামূর্তিটা মিলিয়ে গেল এবং তার জায়গায় পড়েছিল একটা ধাতব আংটি। তার গায়ে লেখা এক অদ্ভুত প্রতীক, যার ভেতরে আটকে ছিল গোলকের মতোই এক চোখ। সেই চোখ তাকিয়েছিল সোজা অভিজিতের দিকে, যেন যাচাই করছে সে কতটা প্রস্তুত। তখন হঠাৎ গোটা কক্ষ যেন এক লাল আলোয় ঢেকে গেল। মেঝে কাঁপতে লাগলো এবং মঠের দেওয়াল থেকে খুলে পড়তে লাগলো খোদাই করা প্রাচীন লিপি। অভিজিৎ চেষ্টা করলো সেগুলো পড়ে রাখতে, কিন্তু সেগুলো এক মুহূর্তেই ধুলো হয়ে উড়ে গেল বাতাসে। একমাত্র যে জিনিসটা রয়ে গেল সেটা হলো সেই ধাতব আংটি, যেটা এবার ঘুরতে শুরু করলো নিজে নিজেই। তারপরে গোলকের নিচে থাকা পাথরের বেদি ফাটা শুরু করলো এবং উঠিয়ে আনলো একটা পুরনো কাঠের বাক্স, যার গায়ে লেখা ছিল চতুর্থ ঘর, ষষ্ঠ প্রবেশ পথ, নৈশব্দের কেন্দ্রে। অভিজিৎ বুঝতে পারল সংকেত এখনো শেষ হয়নি, এটা কেবল শুরু। মঠের ভেতরে রয়েছে আরো স্তর, আরো সংকেত এবং সম্ভবত আরো বিপদ, কিন্তু এখন আর পেছনে ফেরার উপায় নেই। সে সিদ্ধান্ত নিল বাক্সটা খুলবে না এখানে। প্রথমেই খুঁজে বের করতে হবে সেই চতুর্থ ঘর এবং প্রবেশ করতে হবে নৈশব্দের কেন্দ্রে, যেখানে সত্য অপেক্ষা করছে তার পরবর্তী পরীক্ষার জন্য। কক্ষটা আবার নিস্তব্ধ হয়ে এলো, কিন্তু সেই নিস্তব্ধতা যেন আর আগের মতো নয়। এবার জন্য সেখানে মিশে আছে কিছুর প্রতীক্ষা। একটা অদৃশ্য চোখ যেন তাকিয়ে আছে প্রতিটি পদক্ষেপের দিকে। অভিজিৎ সেই ধাতব আংটিটা হাতে তুলে নিল। মুহূর্তেই একটা ঝলকানি ছড়িয়ে পড়ল চারপাশে এবং তার মনের ভেতরে একটা ছবি ফুটে উঠল। একটা অন্ধকার করিডোর, যেখানে আছে 4টি দরজা। চতুর্থ দরজার উপরে আঁকা ছিল সেই একই প্রতীক, চোখ ও বৃত্তের সমন্বয়, যেটা সে গোলকে আর আংটির গায়ে দেখেছিল। সে বুঝতে পারল এই সংকেত কোনো যান্ত্রিক রহস্য নয়, এটা একটা অন্তর্দৃষ্টি, যেখানে পদক্ষেপগুলো মনের ভেতর দিয়ে ঠিক করতে হবে। এই মঠ যেন একটা জীবন্ত সংগঠনের মতো, যেটা নিজে পথ তৈরি করে সেই অনুসন্ধানকারীর জন্য যে প্রস্তুত। অভিজিৎ সেই চতুর্থ দরজার খোঁজে এগিয়ে চলল। করিডোরের দেওয়াল জুড়ে ছিল অদ্ভুত সব চিত্র, আধা মানব আধা পাখির মতো প্রাণী, অগ্নিশিখার মধ্যে দাঁড়িয়ে থাকা সন্ন্যাসী
এবং এক নারী যার দুই চোখ বন্ধ, কিন্তু কপালে আছে তৃতীয় চোখ, স্পষ্ট নীল জ্যোতির মতো দীপ্ত। দরজাটার সামনে দাঁড়াতেই সে অনুভব করল যেন কারো দৃষ্টি তাকে পরখ করছে। দরজার গায়ে হাত রাখতেই যেন ভেতর থেকে শুনতে পেল এক নিম্নস্বরের ধ্বনি, তুমি যদি সত্য জানতে চাও তবে তোমাকে আত্মত্যাগে প্রস্তুত হতে হবে। সত্যের দরজা কখনো কেবল কৌতূহলী মানুষের জন্য খোলে না, তাকে হতে হয় উৎসর্গকারী। দরজা ধীরে ধীরে খুলে গেল আর অভিজিৎ প্রবেশ করলো এক সরু ঘরে, একটা নির্জন কুঠুরি, যার এক কোণে একটি পাথরের মূর্তি। মূর্তিটি ছিল সেই নারী সন্ন্যাসিনীর, যাকে করিডোরে আঁকা চিত্রে দেখা গিয়েছিল। তার কপালের তৃতীয় চোখ থেকে বের হচ্ছিল অদ্ভুত এক আলো, যা পুরো কুঠুরির বাতাসকে যেন স্পন্দিত করে তুলছিল। মূর্তির নিচে ছিল আরও এক বাক্স, যেটা ছিল পাথরের। উপরে খোদাই ছিল আবার সেই বাক্য, নৈশব্দের কেন্দ্রে। বাক্সের ঢাকনায় হাত দিতেই অভিজিৎ অনুভব করল তার চারপাশে শব্দ থেমে গেছে। নিজের শ্বাসের আওয়াজটুকুও পাচ্ছে না, সে যেন এক শব্দশূন্য শূন্যতায় ঢুকে পড়েছে। এই নিঃসঙ্গ নিঃশব্দ মুহূর্তে তার মনে ফিরে এলো বহু পুরনো কথা। তার দাদু, যিনি হিমালয়ের পাদদেশে এক আশ্রমে থাকতেন, বলতেন সত্যের দরজা কেবল মনের দরজা দিয়েই খোলে, এবং সব থেকে গভীর সত্য জন্ম নেয় নৈশব্দের মধ্যে। বাক্সটা খুলতেই সে দেখতে পেল এক ধাতব ফলক, যেটার গায়ে খোদাই করা ছিল মঠের আদি নির্মাতাদের নাম, এবং সেই সাথে ছিল একটি ছোট চিঠি, প্রাচীন সংস্কৃত ভাষায় লেখা। সঙ্গে ছিল একটি অদ্ভুত যন্ত্র, একটি গোলাকার পাতলা ধাতব চাকতি, যার এক পাশে সূর্য এবং অন্য পাশে চন্দ্র খোদাই করা। চিঠিটার ভাষা বুঝতে না পারলেও অভিজিৎ বুঝে গেল এটা একটি কোড, এবং এই যন্ত্রটাই সেই চাবি। কিন্তু কোডটা শুধুই ভাষা নয়, এটা সময়ের। এটি এমন এক ক্যালেন্ডারের যন্ত্র যা সূর্য ও চন্দ্রের অবস্থান নির্ণয় করে, এবং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে আলো ফেললে সামনে আসবে পরবর্তী সংকেত। অভিজিৎ বুঝতে পারল সে কেবল একটি রহস্যের দরজাই খোলেনি, সে খুলে ফেলেছে এক আদিম ইতিহাস, এক গোপন সময়চক্রের পথ, যেখানে তাকে একা চলতে হবে। তবে এখন সে আর একা নেই, তার সঙ্গে আছে এই মঠের ইতিহাস, আংটির শক্তি, গোলকের জ্ঞান এবং এই পাথরের ওরাকেলের ছায়া। অভিজিৎ মঠের সেই কুঠুরি থেকে বেরিয়ে এলো হাতে সেই গোল চাকতিটা নিয়ে। তার মনে হচ্ছিল সে যেন আর আগের মানুষটি নেই। এই কয়েক ঘন্টার মধ্যেই তার চিন্তা, বিশ্বাস এবং উপলব্ধির পরিধি বদলে গেছে। সে বুঝে গিয়েছে এই গোটা রহস্য কেবল বস্তুগত কোনো ধাঁধা নয়, এটা এক আত্মিক যাত্রা। করিডোর ধরে হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করল মঠের দেওয়ালে ছড়িয়ে থাকা ছায়াগুলো যেন তার পায়ের শব্দের সাথে তাল মেলাচ্ছে, যেন প্রতিটি ছায়াই কোনো কালের সাক্ষী, কোনো সময়ের পথপ্রদর্শক। একসময় সে আবার সেই মঠের কেন্দ্রীয় অংশে পৌঁছল, যেখানে রয়েছে সেই পুরনো চূড়া, যার মাথায় সূর্য এবং চন্দ্রের মিলন প্রতীক আঁকা। দিনের আলো তখন ঢলে পড়ছে পশ্চিমে, আর চারপাশে ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গোল চাকতিটা হাতে নিয়ে সে যখন সেই চূড়ার নিচে দাঁড়ালো, হঠাৎই মনে পড়ল চিঠির একটা অংশে উল্লেখ ছিল সূর্য ও চন্দ্র একরখায় মিলিত হলে চূড়ার ছায়া দেখাবে সত্যের দরজা। সে তৎক্ষণাৎ মঠের ছায়াপাত লক্ষ্য করতে লাগলো। ধীরে ধীরে সূর্যের আলো চূড়ার মাথা ছুঁয়ে ঠিক এমনভাবে পড়ল যে একটি নির্দিষ্ট অংশে ছায়া তৈরি হলো, একটা ছোট নিচু খিলানের মতো অংশে, যেটা সাধারণভাবে চোখে পড়ে না। সেই জায়গায় পৌঁছে সে দেখল মেঝের উপরে থাকা একটি পাথর একটু আলাদা ধরনের, চারপাশে পাথর থেকে রঙে, আকারে এবং স্পর্শে ভিন্ন। সেই গোল চাকতিটা
সেই পাথরের উপর রাখতেই এক নিঃশব্দ কম্পনে ছড়িয়ে পড়ল চারপাশে, এবং ধীরে ধীরে সেই পাথরটা সরে যেতে লাগলো। তার নিচে দেখা গেল সরু পাথরের সিঁড়ি নিচের দিকে নেমে যাচ্ছে গাঢ় অন্ধকারের মাঝে। অভিজিৎ একটুও দেরি করলো না, সে নিজের মোবাইলের টর্চ জ্বালিয়ে নিচে নামতে শুরু করলো। প্রতিটি ধাপ যেন অতীতের এক নতুন স্তরে তাকে নিয়ে যাচ্ছিল। নিচে নেমে সে পৌঁছলো এক গোলাকার কক্ষে, যার দেওয়াল জুড়ে খোদাই করা ছিল অজস্র লিপি, সবকটাই প্রাচীন ব্রাহ্মী, সংস্কৃত এবং কিছু অজানা ভাষায় লেখা। ঘরের মাঝখানে একটি পাথরের টেবিল, তার উপর ছড়ানো কিছু জিনিস, একটি ক্ষয়প্রাপ্ত রোল অফ প্যাপিরাস, কিছু ব্রোঞ্জের ক্যানিস্টার এবং এক দিকচক্রবাল চিত্র। প্যাপিরাসটা যত্ন করে খুলতেই অভিজিৎ দেখতে পেল এক অদ্ভুত মানচিত্র, কিন্তু সেটা সাধারণ মানচিত্র নয়, এটা ছিল সময়ের মানচিত্র, এক বিশেষ সাংকেতিক পদ্ধতিতে লেখা তারিখ, গ্রহের অবস্থান এবং মঠের নির্দিষ্ট অংশের ছায়া, প্রকল্পিত সময়ে কোথায় পড়বে তার নিখুঁত নির্দেশনা। অভিজিৎ মুহূর্তে বুঝে গেল এই মঠ আসলে কেবল উপাসনা স্থান নয়, এটা ছিল এক গবেষণাগার, এক জ্যোতির্বৈজ্ঞানিক কেন্দ্র, যেখানে বহু শতাব্দী ধরে কিছু একান্ত জ্ঞান গোপনে সংরক্ষিত হয়েছে। এই কোড, এই সংকেত, সবকিছুই এক বৃহৎ পরিকল্পনার অংশ, যার উদ্দেশ্য ছিল প্রকৃত সত্যকে সঠিক সময়ে সঠিক ব্যক্তির সামনে প্রকাশ করা। তার চোখ তখন পড়ল সেই দিকচক্রবাল চিত্রে, যেটা দেখাচ্ছিল 1379 খ্রিস্টাব্দে একবার এমন এক গ্রহ নক্ষত্রের অবস্থান ঘটেছিল, এবং পরবর্তীবার সেটি ঘটবে 2025 সালের সেপ্টেম্বর মাসে, অর্থাৎ এই রহস্যের পরবর্তী দ্বার খুলবে এই বছরের সেপ্টেম্বরেই। আর সেই জন্য অভিজিৎ এখানে এই সময় এসে পৌঁছেছে। এটা ছিল তার জন্য নির্ধারিত পথ। হঠাৎ মঠের ভিতর যেন এক হালকা বাতাস বইল। সেই বাতাস কোনো সাধারণ হাওয়া নয়, তার মধ্যে ছিল কিছুর উপস্থিতি, একটা প্রাচীন চেতনার মতো, যেটা অনুভব করানো ছাড়া আর কিছুই করে না। অভিজিৎ চোখ বন্ধ করলো এবং মনের গভীরে অনুভব করলো সেই কথাটি, তুমি একা নও, তুমি সেই ধারক যে সময়ের সংকেত বহন করবে। অভিজিৎ কিছুক্ষণের জন্য স্থির দাঁড়িয়ে রইল সেই গোপন প্রকোষ্ঠের মাঝখানে, যেন সময় ও স্থানের সঙ্গে তার সব সম্পর্ক আপাতত স্নায়বিক স্তরে ঝুলে আছে। প্যাপিরাস, দিকচক্রবাল এবং পাথরের প্রাচীন টেবিল, সব মিলিয়ে যেন সে এক মহাকাব্যের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে। তার মাথার ভেতরে যেন হাজারটা কণ্ঠস্বর ফিসফিস করছে, যাদের ভাষা বোঝা যায় না কিন্তু অনুভব করা যায়। সেই সমস্ত শব্দ বাতাসের মৃত্যু শব্দের সঙ্গে মিশে এক ধরনের স্পন্দন তৈরি করছিল, যা এক অচেনা ছন্দে বেজে চলেছে। হঠাৎ সে লক্ষ্য করল ঘরের এক কোণে রাখা একটি ছোট পিতলের বাক্স। বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও বাক্সটির মুখে খোদাই করা আছে সেই একই প্রতীক, যা সে আগেও মঠের দেওয়ালে দেখেছিল, সূর্য, চাঁদ এবং একটি চোখ, যার চারিদিক ঘিরে আছে কিছু জ্যামিতিক রেখা। সে ধীরে ধীরে বাক্সটা খুলল এবং ভিতর থেকে বেরিয়ে এলো একটি গোলাকার ধাতব চাকতি, যেটি ঠিক তার হাতে আগে পাওয়া চাকতির মতোই দেখতে, কিন্তু একটু ভারী এবং জ্যোতির্বিজ্ঞানের ঘূর্ণায়মান অংশগুলোর মতোই তৈরি। চাকতির চারপাশে খোদাই করা আছে কিছু সাংকেতিক চিহ্ন, যেগুলো সম্ভবত নক্ষত্রের অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়েছে। চাকতির মাঝখানে একটা ঘূর্ণায়মান অংশ আছে, যেটা ঘোরালে চাকতির বিভিন্ন ভাগ একে অপরের সঙ্গে সামঞ্জস্য রেখে সরে যায়। ঘোরানোর পর দেখা গেল চাকতির কেন্দ্রস্থলে আবির্ভূত হলো একটি বিন্দু, যেটাকে দেখে মনে হলো এক ধরনের মানচিত্রের সূচক। সে বুঝতে পারল এই চাকতিটা একমাত্র তার আগের পাওয়া চাকতির সঙ্গেই ব্যবহার করার জন্য তৈরি, এবং এদের মিলনেই খুলবে সেই তৃতীয় দরজা, যার কথা
প্রাচীন পাণ্ডুলিপিতে বলা ছিল। তারপর সে সেই দিকচক্রবাল চিত্রটা আবার ভালো করে খুঁটিয়ে দেখল। সেখানে গ্রহ নক্ষত্রের অবস্থান ও তাদের ছায়ার দিকে উল্লেখ করা ছিল, যেগুলো কিছু নির্দিষ্ট মুহূর্তে মঠের নির্দিষ্ট স্থানে সূর্যালোক ফেলবে। তার মানে সেই চিহ্নিত মুহূর্তেই কোনো নির্দিষ্ট জায়গায় কোনো ঘটনা ঘটবে, হয়তো গোপন কোনো দরজা খুলবে কিংবা কোনো বার্তা দৃশ্যমান হবে। সবকিছু নির্ভর করছে সময়ের উপর, যেটা এই সংকেতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ঘরের একপাশে হঠাৎ একটি পাথরের খিলান আকৃতির প্রবেশপথ খোলার আওয়াজ হলো। হালকা গুঞ্জনের মতো শব্দ তুলে দরজাটি আপনা আপনি সরে গেল। অভিজিৎ বুঝে গেল চাকতির ঘূর্ণনের প্রভাবেই এই পথ উন্মোচিত হয়েছে। দরজার ওপারটা ধোঁয়ায় ভরা এবং অল্প আলোয় দেখা যাচ্ছে ধাপে ধাপে নামা সিঁড়ি, যা নিচের দিকে নিয়ে যাচ্ছে একেবারে মঠের ভূগর্ভস্থ স্তরে। অভিজিৎ টর্চ জ্বালিয়ে আবারও সাহস করে নিচে নামতে শুরু করলো। প্রতিটি ধাপে পা ফেলার সময় মনে হচ্ছিল সে যেন সময় স্তর ভেদ করছে। একসময় সে পৌঁছলো এক গুহার মতো খোলামেলা স্থানে, যেখানে রয়েছে পাথরের তৈরি বিশাল বেদি এবং বেদির চারপাশে বসানো 4টি মূর্তি। বৌদ্ধ, হিন্দু, জৈন ও খ্রিস্টীয় ঐতিহ্যের প্রতীক। এই যেন এক সমন্বয়, যেখানে ধর্ম নয়, চেতনার মিলনে গড়ে উঠেছে এক প্রাচীন জ্ঞান কেন্দ্র। বেদির উপরে থাকা পাথরের ফলকে খোদাই করা ছিল, যারা সংকেত বুঝেছে তাদের কাছেই সময় নিজেকে প্রকাশ করে। সেই ফলকের নিচে খোলা ছিল এক গহ্বর, যার মধ্যে রাখা ছিল এক কাঠের নল সিল করা প্রাচীন মোমের আবরণে। অভিজিৎ যত্ন করে সেটা খুলে দেখল। একটা অদ্ভুত নকশা করা নথি, যেটা দেখতে মানচিত্রের মতো, কিন্তু পুরোপুরি বোঝা যায় না। নথির এক কোণে লেখা ছিল ল্যাটিন ভাষায় টেম্পাস ইস্ট রিভেলিয়ার, মানে সময় প্রকাশের। সে বুঝে গেল এই গোটা প্রক্রিয়াটা আসলে একটা সময়চক্র, যেটা নিজেকে প্রকাশ করে শুধুমাত্র নির্দিষ্ট কিছু যুগে, নির্দিষ্ট কিছু মানুষদের কাছে। হঠাৎ সে পিছনে ঘুরতেই দেখল দরজার মুখে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আদলে মানুষ, কিন্তু মুখ ঢাকা, গায়ে সন্ন্যাসীর পোশাক। অভিজিৎ শ্বাস আটকে তাকিয়ে রইল। সেই মানুষটি ধীরে ধীরে এগিয়ে এলো এবং মৃদু গলায় বলল, তুমি চলে এসেছো, কারণ সময় এসে গেছে। এখন তুমি একা নও, মঠ তোমার জন্য অপেক্ষা করছিল। ছায়ামূর্তির সেই ধীর কণ্ঠ অভিজিতের শরীরের রন্ধ্রে রন্ধ্রে কাঁপন তুলে দিল। এমন নয় যে সে ভয় পাচ্ছিল, বরং তার মধ্যে ছড়িয়ে পড়েছিল এক ধরনের অদ্ভুত বিশ্বাসের ঢেউ, যা তাকে আশ্বাস দিচ্ছিল এই মানুষটি তার শত্রু নয়। ছায়ামূর্তির মুখ ঢাকা ছিল ধূসর রঙের কাপড়ে, মাথায় হুড, হাতে কাঠের তৈরি একটি খুঁটি। তার চলনে ছিল না কোনো হিংস্রতা বা উদ্বেগ, বরং মনে হচ্ছিল তিনি এই জায়গারই এক সজীব প্রতীক, যিনি প্রহরীর মতো যুগ যুগ ধরে অপেক্ষা করে আছেন কারো আসার। তুমি জানো আমি কে? অভিজিৎ সাহস করে জিজ্ঞাসা করল। ছায়ামূর্তি একটু থেমে বললেন, আমি একজন ধারক। এই গুহা, এই সংকেত, এই জ্ঞান, সবকিছুর এক নিঃশব্দ পাহারাদার। আমরা কেউ ব্যক্তি নই, আমরা ধারা, যা সময়ের স্রোতে বয়ে চলে। তুমি এসেছো কারণ তুমি চিহ্ন পেয়েছো এবং তা বোঝার মতো বোধ তোমার জন্মেছে। তারপর তিনি অভিজিৎকে ইশারায় ডাকলেন বেদির দিকে। তুমি যেটা খুলেছ সেটা অধিগম নয়, তোমার যাত্রা এখন শুরু হয়েছে। এই পাণ্ডুলিপি যেটা তুমি পেয়েছো সেটা সময়চক্রের প্রথম স্তর মাত্র। এই চক্রে রয়েছে ত্রয়ী স্তর: চিন্ময়, চেতনায়ন এবং চর্যাপদ। তুমি এখন দ্বিতীয় স্তরে প্রবেশ করেছ। অভিজিৎ কিছুটা হতবাক হয়ে পড়েছিল। সে ভেবেছিল সংকেতের মানে সে জেনে ফেলেছে,
কিন্তু এখন বোঝা গেল এটি শুধুই মুখবন্ধ। ছায়ামূর্তি তাকে একটি সরু পথ দেখালেন, যেটি গুহার অপর প্রান্তে চলে গেছে। পথটি ছিল খাঁজ কাটা, মাঝে মাঝে ছোট ছোট পাথরের দরজা, প্রতিটি দরজার উপরে আবার বিভিন্ন প্রতীক, কখনো গাণিতিক, কখনো জ্যোতির্বিদ্যার, আবার কখনো আধ্যাত্মিক ইঙ্গিত। ছায়ামূর্তি বললেন, এই পথে তোমাকে একাকী যেতে হবে। প্রত্যেক দরজা তোমার জন্য একটি প্রশ্ন রাখবে। প্রশ্ন শুধুমাত্র চিন্তাজনিত নয়, তোমার আত্মার সঙ্গে যুক্ত। তোমার বিশ্বাস, ভয়, লোভ এবং আত্মত্যাগের প্রতিচ্ছবি। অভিজিৎ এগিয়ে যেতে লাগলো সেই সংকীর্ণ পথে। প্রথম দরজার উপরে খোদাই করা ছিল স্যাক্রিফিসিয়াম। সে ভাবল, এটা কি আত্মত্যাগ বোঝাচ্ছে? দরজার নিচে রাখা একটি ধাঁধা, যার মধ্যে লেখা, তুমি কি হারাতে প্রস্তুত যদি পেতে চাও চূড়ান্ত সত্য? অভিজিৎ থমকে গেল। মাথায় ভেসে উঠল তার কাজ, তার সুনাম, তার শহরের জীবন, ভালোবাসার কিছু মুহূর্ত, সব হারানোর সম্ভাবনা। সে জানে সত্য কোনোদিন সহজে ধরা দেয় না, তার জন্য মূল্য দিতে হয়। সে চোখ বন্ধ করে বলল, আমি প্রস্তুত, এবং দরজাটি নিঃশব্দে খুলে গেল। এইভাবে একে একে 5টি দরজা সে অতিক্রম করল। ভয়, প্রলোভন, স্মৃতি, চেতন এবং সবশেষে নিঃশব্দ। প্রতিটি দরজা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়ে যাচ্ছিল, কারণ এরা প্রতীকী হলো আসলে তার আত্মার দিকগুলোকে উন্মোচন করছিল। প্রতিবারই যেন সে নতুন করে জন্ম নিচ্ছিল। অবশেষে সে পৌঁছল এক গোলাকৃতি চেম্বারে। চারপাশে মোমবাতির আলোর মৃদু ছটায় আবছা আলো, এবং মাঝখানে একটি পাথরের আসন, যার উপর রাখা ছিল একটি স্ফটিকের পাত্র। পাত্রের ভেতরে একটি নীলাভ তরল, যা নিজে থেকেই জ্বলজ্বল করছিল। পাশেই ছিল একটি পাথরের ফলক, যার উপর খোদাই করে লেখা, যে সত্য নিজের আলোয় জ্বলে তাকে স্পর্শ করো, কিন্তু দাবি করো না। অভিজিৎ ধীরে ধীরে পাত্রের দিকে হাত বাড়ালো। তরলটির সংস্পর্শে আসতেই তার সমস্ত শরীর দিয়ে এক প্রবল কাঁপুনি বয়ে গেল। সে অনুভব করল তার স্মৃতি পড়তে পড়তে এমন সব দৃশ্য ভেসে উঠছে, যা সে কখনো দেখেনি, কখনো শোনেনি, কিন্তু তবুও যেন তার আত্মার গভীরে কোথাও ছিল। পৃথিবীর আদিকাল, মানব সভ্যতার জন্ম, প্রাচীন জ্ঞানী মানুষদের ছায়াচিত্র, হারিয়ে যাওয়া ভাষা, এমনকি মহাবিশ্বের রূপান্তরে কিছু মুহূর্ত, অল ফ্ল্যাশিং থ্রু। সে যেন বুঝতে পারল, মঠের সংকেত শুধুই একটি ধাঁধা নয়, এটা একসময় নিরপেক্ষ চেতনার প্রবাহ, যা কিছু মানুষকে গ্রহণ করে, যারা প্রস্তুত থাকে, যারা নিজের ভেতরের ঘুমন্ত চোখকে খুলতে জানে। স্ফটিকের তরলে সেই আলোর পরশে অভিজিৎ যেন নিজেকেই নতুনভাবে দেখতে পেল। তার অস্তিত্বের প্রতিটি স্তর খুলে যাচ্ছিল একে একে। জীবনের আড়ালে থাকা নীরব সত্যগুলো স্পষ্ট হয়ে উঠছিল। সে বুঝতে পারছিল, জ্ঞান শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং চেতনার এমন স্তরে পৌঁছতে হয় যেখানে সময়, বর্ণ, জাতি কিংবা ধর্মের কোনো প্রাসঙ্গিকতা থাকে না। সেখানে শুধু থাকে আলো, আত্মজ্ঞান এবং মহাজ্ঞান। চেম্বারটির মেঝেতে হঠাৎ করেই একটি প্রতীক উদ্ভাসিত হয়ে উঠল, একটি গহ্বরাকৃতি চক্র, যার চারপাশে খোদাই করা বহু প্রাচীন লিপি। তার উপর যখন অভিজিৎ পা রাখল, তখনই সমগ্র কক্ষে এক নীরব স্পন্দন ছড়িয়ে পড়ল। চারিদিকে গুমোট হয়ে উঠল বাতাস, এবং যেন এক অনন্ত কণ্ঠস্বর বলল, তুমি এখন ধারক, সত্য তুমি জানলে, এখন তার বাহক হও। জ্ঞান যত না পাওয়ার, তার চেয়ে বেশি ভাগ করে নেওয়ার। এই কথার শেষে চেম্বারের কেন্দ্রে থেকে একটি পাথরের বাক্স ধীরে ধীরে উঠে এলো। বাক্সটি ছিল ঢাকনা বন্ধ, পেছনে 3টি তালা, প্রতিটির গায়ে ছিল ভিন্ন ভিন্ন প্রতীক, অগ্নি, বাতাস ও চক্র। একপাশে ছিল একটি ছোট কাগজ, তাতে লেখা, 3 দিগন্ত একত্রিত হলে খোলে পথ,
যেটি পৌঁছে দেয় গন্তব্যে। অভিজিতের হঠাৎ মনে পড়ল সেই পাণ্ডুলিপির শেষ পাতায় লেখা 3টি বাক্য। 1, যেখানে আগুন নিভে যায় সেখানে জন্ম হয় আলো। 2, হাওয়ার ছায়ায় লুকিয়ে থাকে স্মৃতি। 3, চক্র ঘুরে ফিরে ফিরে আসে যদি তার কেন্দ্রে তুমি নিজে থাকো। 3টি বাক্যের মর্ম অনুধাবন করে সে বুঝল এই বাক্স কেবল তার জন্য নয়, বরং এই জ্ঞান বহন করার, রক্ষা করার ও একদিন উপযুক্ত কারো হাতে তুলে দেওয়ার জন্য তৈরি হয়েছে। সে জানে এই পথের পর এখনো অনেক পথ বাকি, আরও সংকেত, আরও রহস্য। কিন্তু এই মুহূর্তে সে উঠেছে একজন নতুন মানুষ, একজন উত্তরাধিকারী। গুহার বাইরে বেরিয়ে এলে পাহাড়ে তখন সূর্য ডুবে যাচ্ছে, লাল আভা ঢেকে দিচ্ছে মঠের প্রাচীন পাথরগুলোকে। অভিজিৎ মঠের সামনে দাঁড়িয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পাহাড়ি বাতাসে যেন ছিল 1000 বছর পুরনো গানের সুর, যেটা একসময় কেউ গেয়েছিল এই পাহাড়ে দাঁড়িয়ে, ঠিক যেমন সে এখন দাঁড়িয়ে আছে। সঙ্গে থাকা সেই প্রাচীন সুটকেস, পুরনো মানচিত্র আর পাণ্ডুলিপি, সবকিছু এখন তার কাছে শুধু প্রমাণ নয়, বরং এক চিহ্ন যে সে ভুল পথে নয়। পাহাড় থেকে নিচে তাকাতে সে দেখতে পেল পাহাড়ি গ্রামগুলোর মাঝে অসংখ্য আলো জ্বলছে, আর প্রতিটি আলো যেন তাকে ডাকছে, হয়তো পরবর্তী সংকেতের প্রতীক্ষায়। মঠের ভেতরে আবার সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে, যিনি নিঃশব্দে পাহারা দেন যুগ যুগ ধরে। কিন্তু এবার অভিজিৎ জানে সে আর শুধুই এক আগন্তুক নয়, সে এখন এই চক্রের অংশ। আর এই চক্র কখনো শেষ হয় না, যাত্রা চলতেই থাকে। সপ্তাহ পেরিয়ে গেছে, অভিজিৎ এখন কলকাতায়, নিজের ছোট্ট অফিস কাম বাড়ি, কিন্তু তার প্রতিটি দিন কাটছে এক অভ্যন্তরীণ আলোড়নের মধ্যে। রাত জেগে সে সেই প্রাচীন পাণ্ডুলিপি পড়ছে, প্রতিটি বাক্য, প্রতিটি সংকেত বারবার বিশ্লেষণ করছে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই জ্ঞানের উত্তরাধিকারী কিভাবে রক্ষা করা যাবে? কে পাবে এর পরবর্তী চাবিকাঠি? হঠাৎ একদিন সকালে সে পায় একটি প্যাকেট। প্যাকেটটি কোনো প্রেরকের নাম ছাড়াই পৌঁছেছে। ভেতরে আছে একটা ছোট্ট খোলা তালা আর একটা চিরকুট। তুমি প্রথম দরজা খুলেছ, দ্বিতীয় দরজা অপেক্ষা করছে বেনারসে, কাশী বিশ্বনাথের প্রাচীরের পেছনে। কোডের দ্বিতীয় স্তর সেখানে। অভিজিৎ জানত গন্তব্য বদলাচ্ছে। সে আবার প্রস্তুত হতে থাকে। মানচিত্র খুলে বেনারসের দিকটি চিহ্নিত করে রাখে। এই যাত্রা এখন শুধুই এক রোমাঞ্চকর অভিযান নয়, এটা যেন এক গুরুদায়িত্ব, যা তাকে ধীরে ধীরে পরিণত করছে ইতিহাসের এক জীবন্ত কাহিনীতে। সে জানে আরও সংকেত আসবে, আরও রহস্য উন্মোচিত হবে, কিন্তু সে ভয় পায় না, বরং উত্তেজনায় তার চোখ ঝলসে ওঠে। কারণ অভিজিৎ এখন শুধু একজন অনুসন্ধানকারী নয়, সে এখন চাবিকাঠির বাহক, আর তার যাত্রা শুধু শুরু হয়েছে। ধন্যবাদ এই গভীর ও গা ছমছমে যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য। আপনারা শুনলেন মঠের সংকেত। এমন আরও অজানা রহস্যময় গল্প পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন হোক গল্প চ্যানেলটি। নতুন গল্প আসবে প্রতি সপ্তাহে, আরও ভয়, আরও থ্রিল, আরও চমক। আপনার মতামত জানান কমেন্টে, আমার জন্য তা খুব মূল্যবান। লাইক আর শেয়ার করুন যেন আরও বেশি শ্রোতার কাছে পৌঁছে যায় এই গল্প। আমাদের গল্প যদি আপনাকে ছুঁয়ে থাকে তাহলে পাশে থাকুন সব সময়। এখানেই শেষ নয়, সামনে আসছে আরও অজানা রহস্যের দরজা। ততক্ষণ পর্যন্ত শোনো গল্প হারিয়ে যাওয়া শব্দে।